আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারে গঠিত প্রথম ৬ কমিশনের প্রধানদের সম্মতিতে নির্বাচন ও সংস্কার নিয়ে চূড়ান্ত সুপারিশ প্রকাশ করা হবে আগামী শনিবার। এরপর নির্বাচন ও সংস্কার নিয়ে রাজনৈতিক দল এবং জুলাই অভ্যুত্থানের অংশীজনের সাথে আলোচনার পর ফেব্রুয়ারির মাঝামাঝিতে বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। ৬ কমিশন প্রধানদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারে গঠিত প্রথম ৬টি কমিশনের প্রধানদের নিয়ে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। সেখানে কিছু ডিসিশন হয়েছে, এটা আপনাদের জানাচ্ছি। সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা আশা করছি ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। ৮ ফেব্রুয়ারি একই সাথে এই সংস্কার কমিশনের প্রধানরা মিলে আশু করণীয় কী আছে, সংস্কার কার্যের ক্ষেত্রে আশু করণীয় কী আছে, মধ্যমেয়াদে কী আছে, বা ভবিষ্যতে নির্বাচনের পরে যদি তারা কিছু করতে চায় সেটা কী আছে, সেটা ৬টা কমিশন মিলে একটা সর্বসম্মত সুপারিশনামা পেশ করবেন। বৈঠকের বিস্তারিত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আরও জানান, ৮ ফেব্রুয়ারি থেকেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে জাতীয় ঐকমত্য কমিশন। সংস্কার এবং নির্বাচনে করণীয় নির্ধারণে অংশীজনের সাথে আলোচনা করে বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তির সাথে আলোচনা এবং সমঝোতা ক্রমে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি এটা ফেব্রুয়ারির মাঝামাঝি সময় অনুষ্ঠিত হবে এবং এটা রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে ডেটটা ঠিক করা হবে। এই আলোচনা ফেব্রুয়ারির মধ্য থেকে যে শুরু হবে সেটা সম্ভব হলে রোজার মধ্যেও চালিয়ে নেওয়া হবে, রাজনৈতিক দলগুলো যদি রাজি থাকেন, এবং যত দ্রুত সম্ভব আমাদের সংস্কারের ক্ষেত্রে করণীয় কী সেটা ঠিক করা হবে। এক প্রশ্নের উত্তরে আইন উপদেষ্টা জানান, বৈঠকে সংবিধান সংশোধন কিংবা পুনর্লিখন নিয়ে কোনো আলোচনা হয়নি, তবে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে রাজনৈতিক সমঝোতা, জাতীয় নির্বাচন কিংবা গণভোটের মাধ্যমে। সংবিধান নিয়ে বিভিন্ন পদ্ধতিতে ঐকমত করা সম্ভব। একটা হচ্ছে যদি আপনার রাজনৈতিক দলগুলো ঐকমত পোষণ করে, যদি পোষণ করে সংবিধানের সংক্রান্ত কোনো সংশোধনী ক্ষেত্রে, তাহলে ওনারা মিলে সবাই মিলে এগ্রি করে কোনো একটা ব্যাপার আইনে পরিণত করার প্রস্তাব দিতে পারেন। সেটা আপনার পরে যখন সংবিধান সংশোধন করা হবে পোস্ট ভ্যালিডিটি দেওয়া যেতে পারে। আবার যদি সামনে নির্বাচন, যদি গণপরিষদ এবং সংসদ নির্বাচন যদি একই সাথে হয়, তাহলে গণপরিষদের মাধ্যমে হতে পারে, সাংবিধানিক কোনো সভার মাধ্যমে হতে পারে। এইগুলি হচ্ছে জাস্ট আমার কথা বললাম যে বিভিন্ন পদ্ধতিতে করা যেতে পারে, কিন্তু কী পদ্ধতিতে করা হবে সেটা রাজনৈতিক দলের সাথে আলোচনার ভিত্তিতে ঠিক করা হবে। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের কর্মচারীদের ব্যক্তিগত লকার ফ্রিজ রাখতে ব্যাংকটির কাছে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ দুদক কার্যালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে এই তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পেলে কেবল বাংলাদেশ ব্যাংক নয়, অন্যান্য ব্যাংকের লকারও দুদক খুলবে। এছাড়া এদিন দুর্নীতির আরেক মামলায় পাসপোর্ট অফিসের পরিচালক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সংস্থাটি। ২৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধেও। এছাড়া আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিত সিআরআইয়ের বিরুদ্ধে আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে গিয়ে প্রতিষ্ঠানটির নামে আইএফআইসি ব্যাংকে ৩৫ কোটি ২১ লাখ টাকার এফডিআর এর তথ্য পেয়েছে দুদক। করা হয়েছে এবং সেই অভিযানে প্রচুর বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণালঙ্কার পাওয়া যায়। এই ধরনের যে লকারগুলো রয়েছে সেগুলো তল্লাশি করা প্রয়োজন বাংলাদেশ ব্যাংকে। সেই লকারগুলো সাময়িকভাবে ফ্রিজ করার জন্য অনুরোধ করা হয়েছে। আইএফআইসি ব্যাংকে সিআরআই নামক প্রতিষ্ঠানটির নামে একটি ৩৫ কোটি ২১ লক্ষ টাকার এফডিআর রয়েছে। আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআইয়ের বিভিন্ন রেকর্ড ও নথিপত্র সংগ্রহের অভিযানে গিয়ে প্রতিষ্ঠানটির দপ্তরই খুঁজে পায়নি দুদক। সিআরআই তাদের বিভিন্ন কার্যক্রমে সরকারি রাষ্ট্র অর্থ ব্যয় করা হয়েছে এমন অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের একটি দল প্রথমে ধানমন্ডি ৩২ ও পরে ধানমন্ডি ৬-এর
এ এলাকায় অভিযান চালায়। ধানমন্ডির দুটি স্থানে গিয়েও অফিস খুঁজে পাননি বলে জানান দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ। পরে বলেন, অন্যভাবে প্রতিষ্ঠানটির নথি সংগ্রহ করা যায় কিনা সেই চেষ্টা করবে দুদক। তবে 3 থেকে 4টি ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে জানতে পেরেছে দুদক এবং ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তিনি। এখন অভিযোগের প্রেক্ষিতে আমরা গিয়ে রেকর্ডপত্র যাচাই করব, তারপরে আমরা বিষয়টা উদ্ধার করতে পারবো যে আসলে কি আছে। তো রেকর্ড অফিসের যেহেতু লোকেশন পাইনি, রেকর্ডপত্রগুলো সংগ্রহ করতে পারিনি। তবে আমরা এমনিতেই ফিল্ড ওয়ার্কের ক্ষেত্রে যতটুকু জেনেছি, ওনাদের 3-4টা ব্যাংক অ্যাকাউন্ট সম্বন্ধে আমরা জেনেছি। সেই অ্যাকাউন্টগুলোতে আমরা যেই তথ্যগুলো দরকার সে তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করছি। বাংলাদেশ থেকে উত্তর আমেরিকার দেশগুলোতে পাচার হয়ে যাওয়া অর্থ ফেরত আনতে কানাডার সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। ঢাকায় নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং আজ প্রধান উপদেষ্টার সাথে তার সরকারি বাসভবন যমুনায় সাক্ষাৎ করতে গেলে তিনি এই সহযোগিতা কামনা করেন। প্রধান উপদেষ্টা বলেন, সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছের মানুষ ও সুবিধাভোগীরা শত শত বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে চুরি করে কানাডা সহ অন্যান্য দেশে পাঠিয়েছে। কানাডার টরেন্টোতে বেগমপাড়া খ্যাত এলাকায় তারা সম্পত্তিও ক্রয় করেছে। এসব সম্পত্তি ও অর্থ খুঁজে বের করা এবং জব্দ করে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য হাই কমিশনারের সহযোগিতা কামনা করেন তিনি। পাচার হওয়া অর্থ ফেরত আনতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগের প্রশংসা করেন হাই কমিশনার। প্রত্যেক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জনবান্ধব প্রস্তাব গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে যুক্তরাজ্যের আদলে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে। স্বল্প, মধ্য ও দীর্ঘ এই 3 মেয়াদের স্বাস্থ্য খাত সংস্কার করা হবে। হাসান মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ইউনিয়ন ভিত্তিক গ্রামীণ স্বাস্থ্য সহকারী নিয়োগ ও স্বাস্থ্য কার্ড প্রবর্তন সহ স্বল্প, মধ্যম ও দীর্ঘ এই 3 মেয়াদে দেশের স্বাস্থ্য খাতে সংস্কার, রোগী ও সেবা প্রদানকারীদের জন্য সমতাভিত্তিক আইন প্রণয়ন, সব স্বাস্থ্য কমপ্লেক্সকে 100 শয্যায় উন্নীতকরণ এবং আগামী 5 বছরের মধ্যে ওষুধ উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের মতো বিষয়গুলো সংস্কার প্রস্তাবে তুলে ধরে বিএনপি। সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা, ইউনিভার্সাল হেলথ কাভারেজ এর আলোকে সকলের জন্য সর্বোচ্চ স্বাস্থ্য সেবা প্রাপ্তির নিমিত্তে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে। জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ জিডিপি 5% এর কম হবে না। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি গঠিত স্বাস্থ্য সংস্কার কমিটি অভিযোগ করে, আওয়ামী লীগের দুর্নীতি ও অনিয়মের কারণে রোগীদের মধ্যে বিদেশমুখিতা বেড়েছে, যার সুষ্ঠু তদন্ত জরুরি। স্বাস্থ্য খাতে বিগত 15 বছর প্রশাসনিক দুর্বৃত্তায়নের মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি সাধনের সাথে স্বাস্থ্য ব্যবস্থাকে দলীয়করণের আবরণে আচ্ছাদিত করা হয়েছে। সকল ক্ষেত্রেই সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যা ক্রমাগত বিশ্লেষণ, মূল্যায়ন, পরিশীলনের মাধ্যমে বাস্তবধর্মী ও গ্রহণযোগ্যভাবে বাস্তবায়নই সফলতার মূল কথা। এদিকে গাজীপুরের কাপাসিয়ার উলুসারায় স্থানীয়দের মাঝে শীতবস্ত্র বিতরণকালে ডক্টর মঈন খান বলেন, উন্নয়নে গ্রামকেই অগ্রাধিকার দিতে হবে। এদিকে ঢাকায় বিএনপির 31 দফা সংস্কার নিয়ে ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি পৃথক কর্মশালা আয়োজন করে, যাতে অংশ নেয় দলের নেতাকর্মীরা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও 21 টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম সহ 4 জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করে রায় প্রকাশ করেছে হাইকোর্ট। সকালে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ 11 পৃষ্ঠার এই রায় প্রকাশ করেন। এর আগে গত 31 অক্টোবর তারেক রহমান ও আব্দুস সালাম সহ 4 জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার রায় বাতিল করে তাদের খালাস দেয় হাইকোর্ট। অন্য 2 জন হলেন 21 টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক মাহাথির ফারুকী খান ও সিনিয়র প্রতিবেদক কনক সরওয়ার।
2017 সালে এই মামলায় অভিযোগ গঠন করে আদালত। 2015 সালের 5 জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের দেয়া বক্তব্য 21 টিভি সরাসরি সম্প্রচার করলে পরদিন তারেক রহমান ও আব্দুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুমতি চায় তেজগাঁও থানা পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর তেজগাঁও থানার এসআই বোরহান উদ্দিন 2015 সালের 8 জানুয়ারি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এই মামলা দায়ের করেন। মামলা রাষ্ট্রদ্রোহের মামলা করতে গেলে গভর্নমেন্টের অনুমোদন নিতে হয়, সেটাও নেওয়া হয়নি। অর্থাৎ তড়িঘড়ি করে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এবং জনাব তারেক রহমান সাহেবের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য আর 21 টিভিটা দখল নেওয়ার জন্য হয়তোবা এই মামলাটা দায়ের করা হয়েছিল। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির আওতায় এখন পর্যন্ত 49,70,388 জন নতুন ভোটার নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। এবছর কমিশনের লক্ষ্যমাত্রা ছিল 61 লাখ নতুন ভোটার। জানিয়ে আখতার আহমেদ বলেন, 11 এপ্রিল পর্যন্ত বাদ পড়া ভোটাররা অনলাইন এবং স্থানীয় রেজিস্ট্রেশন অফিসে গিয়ে নিবন্ধন করতে পারবেন। 3 ফেব্রুয়ারি পর্যন্ত বাদ পড়া ভোটার অন্তর্ভুক্ত হয়েছে 2.44% আর নতুন ভোটার নিবন্ধনের হার 1.54%। মোট ভোটার বেড়েছে 3.9%। এখন আমরা সেই অপশনসগুলো যদি আমাদেরকে বাদ পড়া ভোটার যারা ছিলেন পুরুষদের ক্ষেত্রে 14 লক্ষ প্লাস আর তথ্য আমরা পেয়েছি, আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে 16 লাখ। আর যেখানে আমাদের গ্যাপ আছে এটাকে তো আমাদের পূরণ করতে হবে, কারণ এটা আমাদের দায়বদ্ধতা, তাই না? তো এই দায়বদ্ধতা তো তাৎক্ষণিকভাবে বা ওভারনাইট হবে না, এটা একটু আমাদেরকে দেন আমরা পর্যালোচনা করি এবং এটাকে এই সীমাবদ্ধতাটাকে কিভাবে আমরা ওভারকাম করতে পারি এটা নিশ্চয়ই আমরা অ্যাড্রেস করব। 645 কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান নগদের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। মামলায় 24 জনকে আসামি করা হয়েছে, তাদের মধ্যে 9 জন বাংলাদেশ ডাক বিভাগের কর্মকর্তা। অভিযুক্তদের মধ্যে আছেন নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক ও ডাক বিভাগের একজন সাবেক মহাপরিচালক। রাজধানীর মতিঝিল থানায় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে মামলাটি করা হয়েছে। গত 5 আগস্টের পর অন্তর্বর্তী সরকার নগদে প্রশাসক নিয়োগ দেয়। অভিযোগ ওঠে নগদের পরিচালন ব্যবস্থায় অনিয়ম আছে। নিরীক্ষায় নগদের বেশ কিছু আর্থিক অনিয়মের বিষয় বেরিয়ে আসে, যেমন ব্যাংকে নগদ অর্থ জমা না দিয়ে 600 কোটি টাকার ই মানি তৈরি করা, এছাড়া 41টি পরিবেশক হিসাব থাকা অননুমোদিতভাবে সরকারি ভাতার 1711 কোটি টাকা তুলে নেবার ঘটনাও চিহ্নিত করা হয়েছে। রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে 5 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ জানায়, নুরুজ্জামানকে বিকেলে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবী আবেদন করলে বিচারক দেবী রানী রায় জামিন না মঞ্জুর করে সাবেক মন্ত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে তার বিরুদ্ধে নতুন করে রিমান্ড আবেদন করে পুলিশ। এর আগেই গত শুক্রবার একই আদালত নুরুজ্জামানের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। নুরুজ্জামান আহমেদ লালমনিরহাট 2 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। গত বৃহস্পতিবার রাতে শহরের সেন্ট্রাল রোড পোস্ট অফিস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আবু সাইদ সহ অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানির মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছে আদালত। এর মধ্য দিয়ে এই মামলায় তার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেফাতুল্লাহ আসামের অব্যাহতির আবেদন নাকচ করে এই আদেশ দেন। এর আগে গত 26 জানুয়ারি একই আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানির জন্য ছিল। ওই দিন তাপসী তাবাসসুম উর্মি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। একই সঙ্গে তার আইনজীবী শুনানি পেছানোর আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে শুনানির জন্য 4 ফেব্রুয়ারির দিন ঠিক করেন। একই সঙ্গে তাপসী তাবাসসুমের জামিন মঞ্জুর করে। গত 5 অক্টোবর
আসামি উর্মি শুধু শহীদ আবু সাইদ নয়, সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্র গণ আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও অবমাননাকর বক্তব্য ফেসবুকে পোস্ট করেন। রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে কেন জামিন দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আজ বিচারপতি আতর রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। 2 সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে 2 জানুয়ারি চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর করেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ। গত 31 অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এ মামলায় আরও 18 জনকে আসামি করা হয়। 25 নভেম্বর ঢাকায় গ্রেপ্তার করা হয় চিন্ময় দাসকে। পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ শিশু আরাবি ইসলাম সোবাকে নওগাঁ থেকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়। বর্তমানে র্যাব হেফাজতে রয়েছেন তারা। তার নিখোঁজের খবরে তোলপাড় হয় সামাজিক যোগাযোগ মাধ্যম। আপেল শাহরিয়ারের রিপোর্ট। অবশেষে পাওয়া গেল রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ শিশু সুবাকে। নওগাঁ থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা এক যুবককেও গ্রেপ্তার করে পুলিশ। 11 বছর বয়সী সুবা নিখোঁজের খবরে তোলপাড় হয় নেট দুনিয়ায়। সিসিটিভি ফুটেজে সবশেষ তাকে দেখা যায় মোহাম্মদপুর টোকিও স্কোয়ারে। ফুফাতো ভাইসহ আরেকজন যুবককেও দেখা যায়। ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার খবর নিতে ঢাকায় আসে সে। রোববার নিখোঁজ হলে আদাবর থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা। শিশুটির সন্ধানে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে পোস্টও দেন। মেয়েকে ফিরে পাওয়ার আকুতি জানান তার বাবা। ওদের দুজনের সঙ্গে আমার বাইক পিছনে টোকিও স্কোয়ারের ভিতরে তখন দেখছি যে 2টা ছেলে ওদের সামনে দাঁড়াই কথা বলতেছে। হ্যাঁ, কথা বলতেছে। ওরা পাশ দিয়ে হাইটে একবার যাওয়া তো ছিল, তারপর আবার ওরা সামনে দাঁড়াইছে, আবার ওইখানে বসে কথা বলছে। আমার মেয়ে আসলে ঢাকায় তো সেটেল না, আমরা ঢাকায় সেটেল না, ঢাকায় থাকি না। এখানে আমার বোনের বাসা, আমার ছোট বোনের। তো আমার ওয়াইফ আবার সে ক্যান্সার আক্রান্ত, তাও লাস্ট স্টেজ চলতেছে। গত পরশু দিন নিয়ে আসছি ঢাকায় ডাক্তার দেখানোর জন্য। সুবা বরিশালের একটি বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। জামালপুরের মাদারগঞ্জে শতাধিক সমবায় সমিতির নামে আত্মসাৎকৃত প্রায় 2000 কোটি টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেছে ভুক্তভোগীরা। গা ঢাকা দিয়েছে সমবায় সমিতির মালিকরা। দুপুরে মাদারগঞ্জ উপজেলার শহীদ মিনার চত্বরে বিভিন্ন সমবায় সমিতিতে আমানতকারী কয়েক হাজার ভুক্তভোগী গ্রাহকরা অর্থ ফেরতের দাবিতে বিক্ষোভ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে তারা। আমানতকারীরা জানান, প্রবাসী, ছাত্র, শিক্ষক, কৃষক, গৃহিণী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের অর্থ সমবায় সমিতিতে রাখেন। শুরুর দিকে কিছুটা মুনাফা দিলেও কয়েক বছর ধরে তা বন্ধ রয়েছে। ফেরত দেয়া হচ্ছে না আমানতের টাকাও। অবৈধভাবে নোট বই ছাপানো বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা জেলা প্রশাসন। সন্ধ্যায় রাজধানীর মাতুয়াইলে বিভিন্ন মুদ্রণ কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোহেব শাতিল ইরফানের নেতৃত্বে পরিচালিত অভিযানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে SM বুক বাইন্ডিং কারখানার 4170 পিস সহায়ক বই জব্দ করা হয়। এছাড়া সহায়ক বই ছাপানোর অপরাধে হামজা প্রিন্টিং প্রেসের মালিককে 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড ও 200 টাকা জরিমানা করা হয়। যতদিন শিক্ষার্থীদের হাতে সব বই না পৌঁছবে ততদিন এই অভিযান চলবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমাদের যে বইটি আমাদের শিশুদের হাতে কিংবা 10ম শ্রেণী বা সমমান যারা ছাত্রছাত্রী আছেন তাদের হাতে শতভাগ না পৌঁছায় ততদিন পর্যন্ত এনসিটিভির যে চাহিদা যে জেলা প্রশাসন থেকে যেন এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়, যাতে এই কার্যক্রমে যারা বাধা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আমরা সেটি প্রতিপালন করছি এবং প্রতিপালন করব।
নগদ নিবেদিত অর্থনীতির খবর। মূল্যস্ফীতি কমানো বড় চ্যালেঞ্জ মন্তব্য করে তা সহনীয় মাত্রায় আসতে আরও 3 মাস সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির আলাদা সভা শেষে এসব কথা বলেন তিনি। আগামী জুন মাসে মূল্যস্ফীতি সহনীয় অবস্থায় অর্থাৎ 7% মতো হলে ভালো হয় বলেও আশাবাদ জানান উপদেষ্টা। অনেকে দেশের অর্থনৈতিক অবস্থাকে শ্রীলঙ্কার সাথে তুলনা করলেও পরিস্থিতি একেবারেই আলাদা বলে মন্তব্য করেন সালেউদ্দিন আহমেদ। দেশের অনেক ব্যাংকের অবস্থা নাজুক উল্লেখ করে বিশেষ তহবিলের মাধ্যমে সংকট কাটানো হচ্ছে বলে জানান তিনি। কিছু পণ্যে ভ্যাট বাড়ানো নিয়ে সমালোচনা হলেও প্রয়োজনীয় অর্থের সংকুলান করতে কষ্ট হচ্ছে বলে জানান উপদেষ্টা। বলেন, রমজানে প্রয়োজনীয় পণ্যের কোনো সংকট হবে না। আপাতত আমাদের মেইন কনসার্ন হলো মূল্যস্ফীতিটা যতটুক সম্ভব যত তাড়াতাড়ি আমরা এসে করতে পারি, সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। উঠেছে ডিফারেন্ট কারণ আছে, টাকা সরবরাহ বেশি ছিল, লোকের হাতে টাকা ছিল, তারপর সাপ্লাই চেনটা অনেকরকম ব্রোকেন হয়েছে। ওটা নামিয়ে আনতে জোর করে তো নামিয়ে আনা যাবে না। আমরা আর 2-3 মাস অপেক্ষা করে। স্বরাষ্ট্র কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রমজানে সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণ্যের দাম বাড়ালে ব্যবস্থা নেওয়া হবে। বিকেলে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সভাকক্ষে বিআরসির বিজ্ঞানী ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, কৃষি গবেষণা অনেক দূর এগিয়ে গেছে, সেজন্য কৃষি ও মৎস্য খাতে অনেক উন্নতি হয়েছে। রমজানে নিত্যপণ্যের ঘাটতি হবে না এবং দাম সহনীয় থাকবে বলেও আশ্বস্ত করেন উপদেষ্টা। চাঁদাবাজির কারণে পণ্যের দাম বেড়ে যায় স্বীকার করে তিনি চাঁদাবাজদের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকতে সবার প্রতি আহ্বান জানান। চাঁদাবাজির মাধ্যমে জিনিসপত্রের দাম না বাড়ে, এই জন্য আমরা চেষ্টা করতেছি। রমজানের সময় যদি কোনো নিত্যপণ্যের দাম বাড়ায়, সে শুধু জনগণের কাছে না, সে আল্লাহর কাছেও কিন্তু দায়ী হয়ে থাকবে। আমাদের যতটা অ্যাকশন নেওয়ার আমরা অতটা নিব। বিগত সরকারের সময়ে দুর্নীতির কারণে সামাজিক সুরক্ষা খাতের অর্ধেক টাকাই সুবিধা বঞ্চিত ব্যক্তিদের কাছে পৌঁছতো না অভিযোগ করে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন, শুধু অর্থ বরাদ্দ দিয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সফল হবে না। রাজধানীর একটি হোটেলে বিশ্বব্যাংক আয়োজিত বাংলাদেশের সামাজিক সুরক্ষার ভবিষ্যৎ বিষয়ক কর্মশালায় একথা বলেন তিনি। সামাজিক সুরক্ষা প্রকল্পগুলোতে অতি সামান্য টাকা দরিদ্র ব্যক্তিদের মাঝে বিতরণ করা হতো উল্লেখ করে তিনি বলেন, মাত্র 800 টাকা ভাতায় দারিদ্র্য বিমোচন সম্ভব নয়। দরকার কর্মমুখী পরিকল্পনা, যাতে দরিদ্র পরিবারগুলো নিজেরাই স্বাবলম্বী হতে পারে। উপকারভোগীদের তালিকায় দুর্নীতি আছে জানিয়ে তিনি ড্যাশবোর্ডের মাধ্যমে কঠোর তদারকির তাগিদ দেন। Safety net programs need to transform itself from a charity to an empowerment approach. From a charity of 800 taka to a mother gives her nothing, and you know it as well as I. পোষ্য কোটা নিয়ে দুপক্ষের মুখোমুখি অবস্থানে উত্তেজনা বিরাজ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এমন পরিস্থিতিতে আজ প্রতি বিভাগে সর্বোচ্চ 4 জন করে মোট 148 জনের ভর্তির সুযোগ কমিয়ে সেটা 40টি আসনে সীমাবদ্ধ করার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। এর প্রতিবাদে পোষ্য কোটা বহাল চেয়ে বিক্ষোভ মিছিল ও প্রশাসনিক ভবন অবরোধ করে রাখে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। এই সময় তাদেরকে বৈষম্য বিরোধীদের পোস্টার ছিঁড়তে বাধা দিলে তাদের সাথে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয়। বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে রোববার থেকে আমৃত্যু অনশনে বসেন একদল শিক্ষার্থী। পনেরো বছরের জঞ্জাল পরিষ্কার এবং প্রয়োজনীয় সংস্কার শেষে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, দেশের মানুষ বিগত 3 নির্বাচনের মতো আর কোনো নির্বাচন দেখতে চায় না।
অন্তর্বর্তী সরকারের অধীনে ৫ আগস্টের ঐক্যের চেতনায় উদ্বুদ্ধ জাতীয় ঐক্যের নির্বাচন হতে হবে। বিকেলে খুলনা মহানগর সংলগ্ন হরিণটানা থানার আরাফাত নগর ইউনিট জামায়াতে ইসলামের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। বিগত ১.৫ দশকে যারা লুটপাট, খুন, দুর্নীতি সহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল তাদের বিচারের দাবিও জানান তিনি। একটা হলো সংস্কার করতে হবে, আমরা যেন ভোট দিই। ২ হলো এই ১৫ বছরে মানবতা বিরোধী অপরাধ করে আমাদের সোনার সন্তানদের যারা খুন করেছে, ফাঁসি দিয়েছে, লুটপাট করেছে, ট্রাইব্যুনালে তাদের বিচার হতে হবে। নির্বাচনের আগে এই অপরাধী, খুনি, ফ্যাসিস্ট হাসিনার মাস্টারমাইন্ড, চাঁদাবাজ মস্তানদের বিচারের পর নির্বাচন দিতে হবে। আব্দুল্লাহপুর হয়ে ঢাকা মহানগরীতে চলাচল করে এমন ২১টি কোম্পানির বাস কাউন্টার পদ্ধতিতে পরিচালনা করবে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। সকালে রাজধানীর রমনায় সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল আলম। বলেন, আগামী বৃহস্পতিবার সকালে আব্দুল্লাহপুর থেকে কাউন্টার সার্ভিসের উদ্বোধন করা হবে। এ মাসের মধ্যেই অন্যান্য রুটেও কাউন্টার ভিত্তিক বাস পরিচালনা শুরু করা হবে। তিনি আরও জানান, যাত্রীদের নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে যাতায়াত করতে হবে। এছাড়া বাস নির্দিষ্ট স্টপেজ ছাড়া দাঁড় করানো বা যাত্রী ওঠানো যাবে না। ভিসা পরিষেবার ক্ষেত্রে নতুন পদ্ধতি চালু করছে ঢাকা মার্কিন দূতাবাস। নতুন এ পরিষেবা আগামী ৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় এই তথ্য জানিয়েছে মার্কিন দূতাবাস। এতে বলা হয়, নতুন পদ্ধতি বাস্তবায়নের কারণে ৫ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত নির্দিষ্ট ওয়েবসাইটে ভিসা পরিষেবা বন্ধ থাকবে। তবে ৮ ফেব্রুয়ারি থেকে পুনরায় ওয়েবসাইটের মাধ্যমে ভিসা পরিষেবা চালু করা হবে। এছাড়া ৪ ফেব্রুয়ারি থেকে নন ইমিগ্রেন্ট ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট প্রকাশ শুরু হবে। প্রতি মঙ্গলবার বিকেল ৩:৩০টায় নতুন স্লট পাওয়া যাবে। যেসব আবেদনকারীর ৫ থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে সাক্ষাৎকারের সময়সূচি নির্ধারিত রয়েছে তাদের নির্ধারিত সময়েই উপস্থিত থাকতে হবে। ভিসা প্রত্যাশীদের আবেদন এবং বিস্তারিত তথ্যের জন্য মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে। চতুর্থ দিনে অমর একুশে বইমেলায় বইপ্রেমী পাঠক এবং দর্শনার্থীদের সমাগম ছিল চোখে পড়ার মতো। বিকেল থেকেই অনেকে মেলায় এসেছেন ঘুরতে, অনেকে বই কিনতে, আবার কেউ বা এসেছেন বইমেলার ইতিহাসের সাথে সন্তানকে পরিচয় করিয়ে দিতে। লেখক পাঠকরাও প্রত্যাশা করছেন বই প্রকাশ এবং বই বিক্রির একটি বড় উদাহরণ হবে এবারের বইমেলা। কেউ কেউ এসেছেন একাই নতুন বই ছুঁয়ে দেখার একান্ত বাসনা নিয়ে। মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রকাশনা সংস্থার স্টলে থাকা বিক্রয় কর্মীরা জানান, আগামী কয়েকদিনে মেলা জমে উঠবে। সংশ্লিষ্টরাও আশাবাদী, সামনে আরও জমজমাট হবে বইমেলা, বাড়বে বিক্রি। আজ মেলায় নতুন বই প্রকাশিত হয়েছে ৪৫টি। ৪ দিনে সর্বমোট বই প্রকাশিত হয়েছে ৯৪টি। বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড এবং বিএসআরএম স্টিলস লিমিটেডের অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদনের উপর একটি ওয়েব বেসড সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ঢাকা ক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান আলী হোসেন আকবর। অনুষ্ঠানে কোম্পানির বর্তমান অর্থনৈতিক অবস্থা এবং ব্যবসা বাণিজ্যের প্রভাব সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়া কোম্পানির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সম্ভাবনা সম্পর্কে সভায় উপস্থিত সকলকে আশাবাদী করেন কোম্পানির চেয়ারম্যান। সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আমির আলী হোসেন, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মণ্ডলী ও কোম্পানির সচিব সহ শেয়ার হোল্ডাররা অংশ নেন। শুরু হয়েছে ফুড প্লেটিং নিয়ে বাংলাদেশের প্রথম রিয়েলিটি শো আকিজ টেবিলওয়্যার আর্ট অব প্লেটিং এর দ্বিতীয় সিজন। বিকেলে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এর আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। এবারের সিজনে বিজয়ী পাবেন ১০ লক্ষ টাকার অর্থ পুরস্কার। এছাড়াও প্রথম রানার আপ জিতবেন ৫ লক্ষ টাকা, দ্বিতীয় রানার আপ ৩ লক্ষ টাকা এবং শীর্ষ ৩০ প্রতিযোগী পাবেন ক্রেস্ট সার্টিফিকেট, কালিনারি কোর্স,
আকিজ টেবিলওয়্যারের এক্সক্লুসিভ ডিনার সেট সহ সর্বমোট 20 লক্ষ টাকার পুরস্কার। অনুষ্ঠানে বক্তারা বলেন, এবার আরও বড় পরিসরে আয়োজন করা হবে। পাশাপাশি ফুড প্লেটিংয়ের আর্টে বাংলাদেশের সংস্কৃতি এবং নিজস্ব গল্পগুলো পুরো বিশ্বের কাছে তুলে ধরতে এবং এই ফুড আর্ট কালচারকে সমৃদ্ধ করতে এই আয়োজন। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।